নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আমি অনেকদিন ধরে একটা শব্দবন্ধ ব্যবহার করি যে চৌর্য বৃত্তির সাম্রাজ্য বা চুরির সাম্রাজ্য বলুন, ডাকাতির সাম্রাজ্য বলুন, এরা তো চোর নয়, এরা বাংলার ডাকাত। এখানে দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছে। এই বিষয়ে বোধহয় আমার কোনো দর্শকের মধ্যে আয়োটা অফ ডাউট নেই। এটা প্রতিষ্ঠিত সত্য। শাসক দলের একনিষ্ঠ সমর্থকরাও স্বীকার করতে বাধ্য হবেন বিগত 15 বছরে রাজ্যে চৌর্যবৃত্তির সাম্রাজ্য দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হয়েছে। যে কথাটা আমরা এতদিন বলতাম, বিরোধীরা বলতো, এবার সুপ্রিম কোর্টও বলছে। হচ্ছে এসএসসির ওই যে 26,000-এর কাছাকাছি চাকরি বাতিল হয়েছে, তার একটা মামলা। আপনারা জানেন মামলার বিষয়টা কি, আমি ওইটা নিয়ে আর বেশি বলবো না, জাস্ট একটুখানি ছুঁয়ে যাচ্ছি যে অযোগ্যরা, যারা একেবারে টেন্টেড দাগি, তারা যাতে পরীক্ষায় বসতে পারে তার জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। কলকাতা হাইকোর্ট সপাটে না বলে দিয়েছে। সুপ্রিম কোর্টে মামলাটা উঠেছিল, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী ছিলেন। তখন সুপ্রিম কোর্ট বলল যে এসএসসি, রাজ্য সরকার, মধ্যশিক্ষা পর্ষদ, এরা তিনজনে মিলে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছে এবং এই জন্য এত ছেলেমেয়ের ভবিষ্যৎ নষ্ট হয়েছে, হাজারে হাজারে ছেলেমেয়ে রাস্তায় নেমেছে এবং সুপ্রিম কোর্টে এই রায়ের জন্য অনেকে সুপ্রিম কোর্টের দিকে আঙুল তুলছেন। এটা সর্বোচ্চ আদালত কখনো মানবে না, কারণ 17 রকম দুর্নীতি করে এসএসসি এই চাকরিগুলো দিয়েছিল। প্যানেল বহির্ভূত তালিকা থেকে নাম তোলা হয়েছিল, কারণ নাম ছিল প্যানেলের শেষ দিকে, থেকে চাকরি দেওয়া হয়েছে। শূন্য খাতা জমা দিয়ে, মানে খালি খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে। ওয়েমার্কশিট সংরক্ষণ করেনি, মিরর ইমেজ সংরক্ষণ করেনি। যেখানে তাকাবেন সেখানে দুর্নীতি। কিন্তু বঙ্গেশ্বরী তো মানতে চান না দুর্নীতি হয়েছে। তিনি বলেন যে দুষ্টু আইনজীবীরা এইসব করেছে। তিনি অভয় বাণী দিয়েছিলেন রিভিউ পিটিশন হবে, একজনও যোগ্যের যেন চাকরি না যায় তার জন্য তিনি অঙ্গীকারবদ্ধ। কাজ করা হয়েছে, রিভিউ পিটিশন খারিজ হয়ে গেছে। সবাইকে এখন চাকরির পরীক্ষায় বসতে হবে, যোগ্যদেরও বসতে হবে। এবং তারা পরীক্ষার তারিখ পিছনোর দাবি করেছিলেন, সুপ্রিম কোর্ট সেই দাবির মান্যতা দেয়নি। বলেছেন যে আপনারা প্রয়োজনে রাত জেগে পড়াশোনা করে প্রস্তুতি নিন। কিন্তু সব থেকে সাংঘাতিক কথা যেটা সুপ্রিম কোর্ট বলেছে, রাজ্যবাসী হিসাবে আমাদের তো লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে, কিন্তু যাদের দোকান কাটা তাদের তো লাজ লজ্জার বালাই নেই। তাদের মুখপাত্ররা এখনো ইনিয়ে বিনিয়ে নানা রকম কথা বলছে। এই যে চাকরিগুলো বাতিল হলো, এত ছেলে মেয়ের ভবিষ্যৎ অন্ধকার হলো, তার দায় যদি কারুর থাকে সেটা এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ এবং রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট বলেছে, আমরা যখন বললাম, কলকাতা হাইকোর্ট যখন বলল দাগিদের কোনো রকম সুযোগ দেওয়া যাবে না পরীক্ষায়, তখন আপনারা আবার আদালতের দ্বারস্থ হলেন কেন? সুপ্রিম কোর্ট বলছে এর থেকে বোঝা যায় যে কায়েমি স্বার্থ আছে। মন্ত্রীদের নয়নের মণিদের ঘুর পথে চাকরি পাইয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। যে কথাটা আমরা এতদিন ধরে বলে আসছি, সুপ্রিম কোর্ট আমাদের কথাটারই মান্যতা দিল। এবং একই সঙ্গে সুপ্রিম কোর্ট কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো ভৎসনা করেছেন। বলে কবে তালিকা প্রকাশ হবে অযোগ্যদের? সুপ্রিম কোর্ট তো নির্দেশ দিয়েছিল। কল্যাণবাবু বললেন যে তালিকা প্রকাশ হয়ে গেছে। তখন অন্য পক্ষের আইনজীবী বললেন, মাই লর্ড, প্রকাশ হয়নি। আদালত জানতে চাইল কোথায় প্রকাশ হয়েছে, সংবাদপত্রে হয়েছে নাকি ওয়েবসাইটে হয়েছে। তখন কল্যাণ বললেন যে 7 দিনের মধ্যে প্রকাশ করা হবে তালিকা। একবার তিনি আদালতে বলছেন প্রকাশ হয়ে গেছে, পরক্ষণে বলছেন 7 দিনের মধ্যে প্রকাশ করা হবে। কল্যাণবাবুর মতো একজন আইনজীবী, তার এই দুরকম বক্তব্য সুপ্রিম কোর্টের আদালত মোটেই ভালোভাবে নেয়নি। বলেছে এটা কি ধরনের সওয়াল হচ্ছে। আমি প্রথম থেকে বলে আসছি, আজকেও বলছি, এই যে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে, সুপ্রিম কোর্টের নজরদারিতে হওয়া প্রয়োজন ছিল। সুপ্রিম কোর্ট ঠিক করে দিত
কিভাবে নিয়োগ প্রক্রিয়া হবে, একটা উচ্চ পদস্থ উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি যদি তারা তৈরি করে দিত, তারা মনিটর করতো। এসএসসি হচ্ছে ঠগের বাড়ির বোঝ, আবার দুর্নীতি করবে, দুর্নীতি এদের রন্ধ্রে রন্ধ্রে, আবার পয়সা তোলবার জন্য দালালরা সক্রিয় হবে। যদিও সুপ্রিম কোর্ট বলেছে আমাদের নজরদারি থাকবে, পরীক্ষাটা হোক, একটা দাগি যদি পরীক্ষায় বসে রাজ্য সরকারকে তার ফল ভুগতে হবে, শাস্তির খাড়া নেমে আসবে। we will come down heavily like tons of bricks, সুপ্রিম কোর্ট এটা বলেছে। তাও লজ্জা নেই এদের, ইনিয়ে বিনিয়ে এখনো নিজেদের সাফাই দিচ্ছে। আসলে চুরি করে ধরা পড়ে গেছে তো, স্বীকার করবার মতো সৎসাহস নেই। রাজ্যের মানুষের কাছে করজোরে ক্ষমা চাওয়া উচিত যে আমরা অন্যায় করেছি, আমাদের ক্ষমা করুন। নাক্ষত দেওয়া উচিত, বলা উচিত আর হবে না এরকম। আমরা রাজ্যবাসীর কাছে লজ্জিত। তা না করে এখনো বলছে যে আদালতে গিয়েছে, আমরা চাকরি দিতে চাই, আদালতে গিয়ে দুষ্ট লোকেরা চাকরির সুযোগটাকে কেড়ে নিচ্ছে, ভাত দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার দোষায়। একজন সচেতন নাগরিক যখন এই সরকারি নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি হবে, তখন 1000 বার আদালতের দ্বারস্থ হবে। এখনো হচ্ছে, ভবিষ্যতেও হবে। এটা একজন সচেতন নাগরিকের অধিকার, যে অধিকার দেশের সংবিধান দিয়েছে। আপনি যদি চাকরি দিতে চান, স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পাদন করুন। 17 রকম দুর্নীতি করে এসএসসি চাকরিগুলোকে বেচেছে, তারপরেও এদের কি বক্তব্য? এতটা নির্লজ্জ মানুষ হতে পারে, এদের না দেখলে বোঝা যায় না। কোথায় করজোরে মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইবে, প্রায়শ্চিত্ত করার সুযোগ চাইবে, তা না করে বুক চিতিয়ে এখনো লাগাতার মিথ্যা কথা বলে যাচ্ছে। এক্সপোজ হয়ে গেছে, পুরোটাই বেআব্রু হয়ে গেছে, দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছে। এরপরে তো প্রাথমিক শিক্ষক নিয়োগের রায় কি হবে জানি না। অনেকে বলছেন যে এসএসসিতে যা দুর্নীতি হয়েছে, প্রাথমিকে তার 10 গুণ বেশি হতে পারে, ঢাকি সহ বিসর্জন হয়ে যাবে। অনেক আইনজীবী বলছেন সুপ্রিম কোর্ট বলা সত্ত্বেও এরা 7 দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করবে না। অযোগ্যদের তালিকা যেই প্রকাশ হয়ে যাবে, তখনই কাদের কাদের টাকা দিয়ে এই অযোগ্যরা চাকরিটা পেয়েছে সেটা এক্সপোজ হয়ে যাবে, পাবলিক ডোমেনে চলে আসবে, বিরোধীরা হইচই করবে, সংবাদ মাধ্যম হইচই করবে, নির্বাচনের আগে আরো একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হবে। তবে এদের তো দোকান কাটা, এদের লাজ লজ্জা বলে কিছু নেই। বলবে আর টাকা দিয়েছে, টাকা নিয়েছি, দিয়েছে কেন, দিয়েছে বলে নিয়েছি। এতদিন বলতো প্রমাণ করুন, অভিযোগ উঠছে প্রমাণ করুন। এখন সুপ্রিম কোর্ট যখন বলে দিল যে নয়নের মণিদের চাকরি পাইয়ে দেওয়ার জন্য অযোগ্যদের সওয়াল করতে হাইকোর্টে গেছিল রাজ্য, কায়েমি স্বার্থ আছে, তখন তো পুরোটা এক্সপোজ হয়ে গেছে। এখন মুখ লুকোবার জায়গা নেই। কিন্তু এই নির্লজ্জের দলে তো লাজ লজ্জা বলে কিছু নেই, এখনো মুখ চিতিয়ে অসত্য ভাষণ দিয়ে চলছে সর্বস্তরে। মানুষের একটা না সহ্যের সীমা, ধৈর্যের সীমা আছে। আপনি অপরাধ করলেন, ক্ষমা চেয়ে নিলে মানুষটাও ক্ষমা করে, ঠিক আছে এটা ভুল করে ফেলেছে, একটা সুযোগ দেয়া যায়, ভুল স্বীকার করব না, ক্ষমা চাইব না, বিরোধীদের তোপ ডাকবো, আইনজীবীদের তোপ ডাকবো, হুমকি দেব, ধমকানি দেব, চমকানি দেব, পয়সার গরম দেখাবো। পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে আর কত প্রতারণা এরা করবে? আচ্ছা, বাম জমানাতেও তো এসএসসির পরীক্ষা হতো, কোনো কোনো বছর 2 বার করে হয়েছে। বাম জমানার সবকিছু স্বচ্ছ ছিল, আমি কখনোই বলি না, কিন্তু তখনও তো কল্যাণ বাবুদের মতো আইনজীবীরা ছিলেন। একবারের জন্য তারা কি নিয়োগ দুর্নীতি নিয়ে কোথাও সওয়াল করেছিলেন? হাইকোর্টে, সুপ্রিম কোর্টে কোন কেস করেছিলেন যে এইভাবে দুর্নীতি হয়েছে এসএসসির? করেননি, আমার অন্তত স্মরণে নেই। এখন আইনজীবীরা, তাদের বিভিন্ন মত আছে, অনেকে বামপন্থী আইনজীবী, তো
তারা তো আমাদের সহনাগরিক। আমি তো কোনো কুলের বামপন্থী নই, কিন্তু বিকাশবাবু, ফিরদৌস শামীমরা লড়াইটা তো করেছেন। আজকে তো এক্সপোজ হয়েছে চৌর্যবৃত্তির সাম্রাজ্য, এখন তো মুখ লুকোনোর জায়গা নেই। এখন তাই লাগাতার অসত্য ভাষণ চলছে। মাঝে মধ্যে হলে ব্যাপক কেলেঙ্কারি, হ্যাঁ কেলেঙ্কারি হয়েছে তো, সেটা মধ্যপ্রদেশে হয়েছে। আমরা কি মধ্যপ্রদেশে থাকি? আমরা পশ্চিমবঙ্গে থাকি। কথায় কথায় রবীন্দ্রনাথ, নজরুল, বিদ্যাসাগর, রামমোহনের কথা বলা হয়। শিক্ষা ব্যবস্থাটাকে পুরো বেচে দিয়েছে, মায়ের ভোগে পাঠিয়ে দিয়েছে। এদের মুখে বাংলার মনীষীদের নাম উচ্চারণ শোভা পায়? আপনারা বলুন, কমেন্ট বক্সে লিখে জানান। এত বড় লজ্জা দিন কিন্তু পশ্চিমবঙ্গে সাম্প্রতিক অতীতে আসেনি। যেভাবে সুপ্রিম কোর্ট ভৎসনা করেছে রাজ্য সরকারকে, এসএসসি কে, মধ্যশিক্ষা পর্ষদকে, বলছে মন্ত্রীদের নয়নের মণিদের ঢোকানোর জন্যই তো গিয়েছিলেন আদালতে। কল্যাণবাবুকে প্রশ্ন করছেন মাননীয় বিচারপতি সঞ্জয় কুমার। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কায়েমি স্বার্থকে সুরক্ষিত রাখার জন্য আদালত নজরদারি করবে। যারা মামলা করেছিলেন তাদের একটা জিনিস বলা উচিত ছিল সুপ্রিম কোর্টের সামনে, যে মাই লর্ড, এটা হচ্ছে ঠগের বাড়ির ভোজ এসএসসি। এরা যদি আবার পরীক্ষা পরিচালনার দায়িত্ব পায়, নিশ্চিন্তে থাকুন, আবার ঘোটালা করবে। কারণ এদের ঘোটালা লগ্নে জন্ম। ঘোটালা করে কুইক মানি উপার্জন করার নেশা লেগে গেছে এদের, এবং বেপরোয়া, চুরি করে করে, ডাকাতি করে করে এরা ধরাকে সরা জ্ঞান করছে। ভাবছে একজন তো আছেন, তিনি প্রোটেক্ট করবেন, সর্বোচ্চ সুরক্ষা দেবেন, সর্বোচ্চ আদালত পর্যন্ত যাবেন চোরেদের বাঁচাবার জন্য। কিন্তু ধর্মের কল বাতাসে নড়ে, সবকিছুর একটা সীমা থাকে। এই সব সীমা এরা লঙ্ঘন করেছে। তা সত্ত্বেও গলার তেজ কমছে না। অনর্গল মিথ্যা কথা, অনর্গল মিথ্যা কথা। পাপ করেছো, অপরাধ করেছো, স্বীকার করে নাও জনদেবতার কাছে। কথায় কথায় বলে না এরা, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। তো জনগণের কাছে ক্ষমা চাইতে অসুবিধা কি? লজ্জা কি? ভুল হয়েছে, অন্যায় হয়েছে, মানুষ ক্ষমা করলে করবে, না করলে করবে না, ক্ষমা তো চাইতে হবে। সেটা তো চাইছে না, উল্টে চোরেদের সপক্ষে গলা পাঠাচ্ছে। আর যারা চুরিটা এক্সপোজ করলো তারা এদের বিষ নজরে পড়েছে, তাদেরকে হুমকি দিচ্ছে, ধমকাচ্ছে, চমকাচ্ছে, বুঝে নেব, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। এই যে 28শে অগাস্ট ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের সভা হলো, মানে ওই শাসক দলকে তো মরমে মরে যাওয়া উচিত। একজন অস্থায়ী উপাচার্য শিরদাঁড়া সোজা রেখে আইন মেনে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার, সিন্ডিকেটের সিদ্ধান্তকে পালন করলেন। মুখ্যমন্ত্রীর অনুরোধ রাখেননি, বিকাশ ভবনের অনুরোধ রাখেননি, কিছু তৃণভোজী সংগঠন অধ্যক্ষদের অনুরোধ রাখেননি। 96% ছাত্রছাত্রী নির্বিঘ্নে পরীক্ষা দিয়েছে। কলকাতা পুলিশ সদর্থক ভূমিকা নিয়েছে, ধন্যবাদ প্রাপ্যতা। তাহলে আইনের শাসন একজনও প্রতিষ্ঠা করতে পারে যদি তার মেরুদণ্ড সোজা থাকে, ঋজু থাকে, সত্যের জন্য, ন্যায়ের জন্য চোখে চোখ রেখে কথা বলা স্পর্ধাটা থাকে। কালকে তো তৃণমূল ছাত্র পরিষদের, মানে 28শে অগাস্ট, তাদের লজ্জা হওয়া উচিত ছিল যে তাদের চোখের সামনে তাদের হুমকিকে অগ্রাহ্য করে একজন মাতৃশক্তি উপাচার্য যেভাবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সম্মানকে প্রতিষ্ঠা করলেন, কুর্নিশপ্রাপ্য। আর একজন অধ্যক্ষকে দেখলাম তৃণমূলের দেয়া হলুদ পাঞ্জাবি পরে ছাত্রদের পাঞ্জাবি বিতরণ করছেন। এইগুলো হচ্ছে অনুপ্রাণিত, গৃহপালিত। এইসব এরাই শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করছে। কিন্তু এর মধ্যেও উজ্জ্বল আলোকবর্তিকা থাকেন শান্তা দেবীর মতো, যারা আইনের পথে নিয়ম মেনে বিশ্ববিদ্যালয়ের যে স্বাধীনতা আছে
সেই স্বাধীনতার পক্ষে সওয়াল করেন এবং শেষ পর্যন্ত শাসকের রক্তচক্ষুকে উপেক্ষা করে যেটা আইন, যেটা নীতি, সেটার সফল রূপায়ণ করেন। 28 আগস্ট পরীক্ষা হলো, 96% পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছেন। যারা আস্ফালন করছিলেন, যারা ইঞ্চিতে ইঞ্চিতে উপাচার্যকে বুঝে নেওয়ার কথা বলছিলেন, তাদের আর মুখ লুকোবার জায়গা নেই। এই একজন মানুষও পারে, যদি তিনি সৎ থাকেন, কর্তব্যনিষ্ঠ থাকেন এবং মেরুদণ্ডটাকে সোজা রেখে, চোখে চোখ রেখে কথা বলতে পারেন, তাহলে দুর্বৃত্ত শাসকও কিন্তু সবক শেখে। তারাও লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়, ঠিক যেটা 28 আগস্ট হয়েছে। এবং সুপ্রিম কোর্টের এই রায় কফিনের শেষ পেরেকটা পুঁতে দিয়েছে। যে কোনো আত্মমর্যাদা জ্ঞান সম্পন্ন প্রশাসকের উচিত পদত্যাগপত্র দিয়ে চলে যাওয়া, কিন্তু এরা সে বান্দা নয়। নিজেদের দোষ তো স্বীকার করছে না, উল্টে যারা এই কেলেঙ্কারিতে এক্সপোজ করেছেন, যে আইনজীবীরা, তাদেরকে নিশানা করছেন। পশ্চিমবঙ্গ এক ক্রান্তিকালে দাঁড়িয়ে আছে। আমাদের সামনে দুটো পথ, এক বাংলায় নতুন সূর্যোদয় ঘটানো, আর সেটা যদি না পারি তাহলে চৌর্যবৃত্তির সাম্রাজ্য আরো দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে এবং তখন এরা মানুষকে মানুষ বলে জ্ঞান করবে না। অনেকে বলতে পারেন, অর্কবাবু, এরা যদি ক্ষমতা থেকে চলে যায়, এদের জায়গায় যারা আসবেন তারাও তো একই রকম হবে, কোনো গ্যারান্টি আছে এরা অন্য রকম হবে? আমি একটা কথা বলতে পারি, আপনি কোনো র্যাডিক্যাল চেঞ্জ হয়তো সঙ্গে সঙ্গে দেখবেন না, কিন্তু একটা জিনিস দেখবেন, সেটা হচ্ছে এরা যে নিচে নেমেছে, কোন রাজনৈতিক দলের পক্ষে আগামী দিনে পশ্চিমবঙ্গে এতটা নিচে নামা সম্ভব হবে না। সে যেই ক্ষমতায় আসুক, এদেরকে বদল করে, যদি নির্বাচনের মাধ্যমে সেটা সম্ভব হয়, এইটুকু বিশ্বাস আমার আছে। রাতারাতি সবকিছুর আমূল পরিবর্তন হবে না, সিস্টেমটা তো একই থাকবে, এই লোকগুলো তো থাকবে, কিছুদিন গর্তে ঢুকে থাকবে, আবার গর্ত থেকে বেরিয়ে এসে তারা নতুন শাসকের সঙ্গে তালমিল করার চেষ্টা করবে। এটা আমরা দেখেছি, বামেদের একটা বড় অংশ যেভাবে শাসকের সঙ্গে গিয়েছিল, এরাও করবে। কিন্তু একটা জিনিস জেনে রাখুন, যে নিচে নেমেছে পশ্চিমবঙ্গের শাসক কোল, এতটা নিচে নামা কারুর পক্ষে আর আগামী দিনে সম্ভব নয়। এইটুকুই ভরসা, দেখা যাক। তবে সুপ্রিম কোর্ট যা বলল, যা নির্দেশ দিল, কোন আত্মমর্যাদা জ্ঞান সম্পন্ন শাসকের পক্ষে 1 মিনিটও গদি আঁকড়ে থাকা উচিত নয়। যারা নৈতিকতার বড়াই করেন, যারা বিবেকের বাণী শোনান, তাদের কাছে তো নয়, কিন্তু সেই প্রত্যাশা আমাদের পূরণ হবে না। এ নিয়ে আমি 16 আনার উপর 18 আনা নিশ্চিত।